এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সর্বদল বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এনসিপিআইতে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, মাধুর, দেখো, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, প্রায় আধ ঘন্টা ছিলেন লোক কল্যাণ মার্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং প্রায় আধ ঘন্টায় মিটিং হয়েছে। মিটিং এর সম্পর্কে যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আজকে প্রধানমন্ত্রী তাকে বলেছেন কি বাংলা এবং দেশের উন্নয়নের সাথে করতে হবে, এবং আমি খুশি যে আপনারা ইন্ডিয়াতে এসেছেন, এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে প্রধানমন্ত্রী বলেন। এবং আগামীকাল থেকে যে পরশু থেকে স্টার্ট হতে চলেছে বাদল অধিবেশন, তার আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। সেখানে সরকারের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এনসিপিআই দলের নেতা হিসাবে ডাকা হয়েছে, চিফ হুইপ হিসাবে কাকলি ঘোষ দস্তিদারকে ডাকা হয়েছে, এবং তারা আগামীকাল 11টায় মিটিং এ যাবেন। তারপরে আগামীকাল 4টের সময় একটা মিটিং ডাকা হয়েছে, যেখানে এনসিপিআই সাংসদরা আনুষ্ঠানিকভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা বেছে নেবেন, কাকলি ঘোষ দস্তিদারকে চিফ হুইপ করা হবে, এবং শতাব্দী রায়কে ডেপুটি লিডার করা হবে। তারপরে তারা স্পিকার কাছে গিয়ে এই চিঠি দিয়ে জানিয়ে দেবেন যে তাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়েছে এবং বাকিদেরকে কোন পদে ইলেক্ট করা হয়েছে সেটা তারা জানাবেন। ইতিমধ্যে স্পিকারের তরফ থেকে আজকে লোকসভার মধ্যে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো রয়েছে সেটা ঘোষণা করা হয়েছে, এবং এই 20 জন সাংসদ যে অনুরোধ করেছিলেন স্পিকারের কাছে গিয়ে যে তারা লোকসভায় পৃথকভাবে বসতে চাইছেন, তারা সেই টিএমসির সঙ্গে আর নয়, তারা এনসিপিতে যোগ দিয়েছেন এবং তারা এনডিএর সঙ্গেই বসতে চান। সেই সিটিং অ্যারেঞ্জমেন্টও আজকে স্পিকারের অফিস থেকে করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যখন 21 জন সাংসদ লোকসভায় যাবেন, তারা এনডিএ শরিক হিসাবে বসবেন। মাধুরী, ধন্যবাদ বিজেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ প্রসঙ্গে কি বলেছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেখুন। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। এদিকে ভেঙে খান খান হয়ে যাচ্ছে কালীঘাট তৃণমূল, আর এরই মধ্যে বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দলে ফিরুন, আমি ইস্তফা দেব। আপনারা দলে ফিরে এলে আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। বিদ্রোহীদের উদ্দেশ্যে যখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই এই বিদ্রোহী শিবিরের মূল উদ্যোক্তা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন দেখুন। যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফিরত আসতে বলছে। প্রথম কথা, মন্তব্যটা স্ববিরোধী। গতকাল কি বলেছেন তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই। 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। 4 মে যখন ওখানে হচ্ছে স্ট্যান্ডিং ওভেশন নিয়েছিলেন, 80 বছরের ওপরের যে এমএলএরা উঠে দাঁড়াতে হয়েছিল তাদের, আজ আপনার পিসি বলেছে স্ট্যান্ডিং ওভেশন দিতে, আপনার তো উচিত ছিল। ন্যূনতম লজ্জা যে নেই তার প্রমাণ হচ্ছে তখন স্ট্যান্ডিং ওভেশনটা নিয়েছিলেন। বার্ষিক যে বিপুল পরিমাণ সুদ, ব্যাংকের টাকা থেকে যে সুদ আসে, সেই সুদ কোথায়, কার জন্য খরচ হয়েছে? সেই সুদ কি সাধারণ কর্মীরা হচ্ছে তাদের জন্য খরচ হয়েছে? এমনি একটা 4 টাকার, প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফনিং এর নতুন ভিস্টা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কিভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সুরেই বিদ্রোহীদের কটাক্ষ ছুড়ে দিয়েছেন কালীঘাট তৃণমূলের অন্যতম সদস্য বিধায়ক কুণাল ঘোষ। অন্যদিকে তৃণমূলের এই দুই শিবিরের দ্বন্দ্ব নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দেখাবো পরপর। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে যারা মনে করছেন আমাকে নিয়ে সমস্যা তারা ফিরে আসুন, সেই সাংসদ বিধায়করা 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিচ্ছি। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে এটাও বলেছেন যে তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। তো যারা এখন অভিষেক ছুতো করছিলেন অথচ ফিরবেন না, প্রমাণ হয়ে যাবে তারা কিন্তু অন্য কিছুর জন্য দিকে গেছে না, সেখানেও বুলি আওড়াচ্ছে। বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। তো সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি। তো ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না। 3 দিন আগেই কালীঘাট তৃণমূল ত্যাগ করে ঋতব্রত শিবিরে যোগদান করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তার নিশানাতেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের জন্যে অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে। সেটা অভিষেকের লিস্ট তো আমি বলতে পারবো না। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবকিছুর জন্য দায়ী একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র যখন এই কথা বলছেন তখন আজ পাল্টা কটাক্ষ করে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্র সম্পর্কে, দেখাবো। लेकिन एक ईडी समन आते ही अगर आप चले जाओगे तो ये साफ है कि आप लड़ना नहीं चाहते हो, आप डरते हो, और डरते हो तभी झुकते हो। भाई अगर आपके पास कुछ है नहीं, अगर मान लो सब कुछ आपका पक्ष में है तो आप जाओ। ईडी में मेरे को भी बुलाए, मैं तो भागा नहीं। मेरे को 10 बार बुलाए, मेरे को सीआईडी बुलाया, मेरे को एसटीएफ बुला रहा है, मेरे को सीआईडी बुला रहा है, मेरे को स्टेट पुलिस। मेरे खिलाफ कितना एफआईआर हो चुका है? 20, 25, 30 एफआईआर हो चुका है। मुझे खुद मालूम नहीं है। मैं हाई कोर्ट में लिस्ट मांगा हूं कि डीजीपी को बोल के मेरे खिलाफ कितना एफआईआर हुआ है उसका लिस्ट दीजिए। अगर आप लड़ना नहीं चाहते हो, बट अगर आप हार ही मान गए और आपको लगता है कि भाई उनके पास जाएंगे तो ना ईडी टच करेगा, ना सीबीआई टच करेगा, ना पुलिस टच करेगा। हमारे लिए ईडी का प्रोटेक्शन महत्वपूर्ण नहीं है, हमारे लिए जनता का प्रोटेक्शन महत्वपूर्ण है। हम अगर झुकेंगे तो जनता के सामने झुकेंगे, हम अगर झुकेंगे लोकतंत्र में लोगों के सामने झुकेंगे, जनता के सामने झुकेंगे, दिल्ली के दरिंदों के सामने झुकेंगे नहीं। এসবের মধ্যে থেকেই কালীঘাট তৃণমূলের সদস্য হয়েও সুর চড়িয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতাদিকে বলে দিয়েছি শিবির বদলুদের ফের দলে নিলে আমি দল ছেড়ে দেব। নিজের কড়া অবস্থানের কথা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন বিজেপি আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের দলের অনেকের হাত রয়েছে। এই নিয়ে পাল্টা জবাব দিয়েছে ঋতব্রত তৃণমূল শিবিরও। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুর ছায়া। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিধানসভা, লোকসভা, এমনকি পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে সব। তার একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য দলে চলে যাচ্ছেন। শিবির বদলের হিড়িক পড়ে গেছে। এরই মধ্যে এবার শিবির বদলুদের নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। আমি থাকবো না, আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকবো। বর্ষিয়ান বিধায়ক মদন মিত্র, নতুন রাজনীতিতে পা দেওয়া কোয়েল মল্লিক, আমলা থেকে রাজনীতিবিদ হওয়া মনীশ গুপ্ত, বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। গত দুদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন একের পর এক রাজনৈতিক সঙ্গী।
শুক্রবারও বিদ্রোহের সুর শোনা গেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর এরই মধ্যে বাঁকুড়ায় 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে গিয়ে শিবির বদলুদের তীব্র ভাষায় নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তো ইলেকশন নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন অন্য যদি রেজাল্ট হয় তার জন্য আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। মানে এ তো ভাবা যাচ্ছে না, সব লজিক কখনো পাওয়া যাচ্ছে না। আমরা টিকিটের জন্য নয়, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা দলবদ্ধ যারা আছি সকলে যে আগামী দিনে বিধায়ক হব বা নির্বাচনে লড়াই করব, এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এদিকে একদা সতীর্থদের বিরুদ্ধে এদিনই মারাত্মক অভিযোগ করেছেন শ্রীরামপুরের সাংসদ। এবং এই বিজেপি আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের দলের অনেকের হাত রয়েছে, যারা ভেতরে ভেতরে বিজেপি আমরা তখন ধরতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু যেই নির্বাচন হয়ে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এবং আজও বলে যাচ্ছি, যদি মমতাদি 200 খানা এমএলএ হয়ে নিয়ে আসতো না, সরকার করতে পারতো না, সরকার ওরাই করতো। কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যেত এরা। তাই যা হয়েছে ভালো হয়েছে। পাহাড় প্রমাণ দুর্নীতি, দুর্নীতিকে মদত দেওয়া, দুর্নীতিগ্রস্তদের পুরস্কৃত করা এবং যারা দলের ভালো চেয়ে দুর্নীতির তথ্য সামনে এনে শোধরানোর চেষ্টা করেছিল, আমার মতো সেই ধরনের কিছু ব্যক্তিকে দলের মধ্যে কোণঠাসা করা এবং শাস্তি দেওয়া, এর সবকিছুর পরিণাম বাংলার মানুষের নির্বাচনে রায়ের মধ্যে দিয়ে শোচনীয় পরাজয়। এবং তারপরেও বাংলার মানুষের রায় মেনে না নিয়ে নির্বাচনে হারিনি, রেজিগনেশন দেব না, এই ধরনের নির্বাচনে হারার পরও দাম্ভিকতা, উদ্ধত্ত এবং অহংকারের ফল হচ্ছে নির্বাচন উত্তর পরিস্থিতিতে যেটা 6 মাস বা 1 বছর বা 2 বছরে হওয়ার কথা ছিল, সেটা আঙুল থেকে ভোটের কালি ওঠার আগেই হওয়া শুরু হয়ে গেল। দলটা আজকে এই করুণ পরিণতি হয়ে গেল। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আঙ্গুর ফল টক, তার জন্য সেই যে প্রবাদ প্রতিম, আমাদের ছোটবেলা থেকে আমরা যে প্রবাদটা শুনে আসছি, কাজেই এখন হয়ে গেছে সেরকম। আঙুর আমি খাই না, কারণ আঙ্গুর ফল টক। উনি 200 আসনের কেন, ওনারা এখন 20টা আসনও আছে কিনা আমার সন্দেহ আছে। এগুলো বলে কোনো লাভ নেই। জনগণ ওনাদের প্রত্যাখ্যান করেছেন। যখন জনগণ এভাবে প্রত্যাখ্যান করেছেন, আর দলটাও আর থাকছে না, শুধু ক্ষমতা কেন্দ্রিক একটা দল, যাদের কোনো আইডিওলজি নেই, কিছু নেই। কল্যাণবাবুও আদৌ থাকবেন? শেষ অবধি তৃণমূলের পরিণতি কি হবে, কজনই বা থাকবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। পূর্ণেন্দু সিংহ, সুদীপ্ত আচার্য, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। রাজ্যে পালাবদলের পর থেকেই ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস, আর এরই মধ্যে বাবুল সুপ্রিয় কোন দিকে কথা বলেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূলে এসে তিনি জিতলেন, ফের মন্ত্রী হলেন, তারপর এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভা সদস্য। কোথাও মন খারাপ লাগছে? হ্যাঁ, দিদির জন্য তো ডেফিনেটলি মন খারাপ লাগছে। তার কারণ যাদেরকে উনি একদম আঙুল ধরে একদম তুলে এনেছিলেন, মানে অগাধ বিশ্বাস করেছিলেন, তারা হঠাৎ যার ছবি, যাদের সব কিছু মানে এছাড়া আর কোনো গতি নেই পশ্চিমবঙ্গে, মানুষ নইলে বিভিন্নভাবে সমস্ত ধর্মের মানুষ এদিক ওদিক হয়ে যাবে, এই বলে যারা ভোটে জিতলেন, তারা যদি এখন জিজ্ঞেস করে কে তৃণমূল, তৃণমূলের বিধায়ক থাকাকালীন যদি কে তৃণমূল জিজ্ঞেস করে, তাহলে ডেফিনেটলি কোথাও না কোথাও একটা খারাপ তো লাগে। আমার মনে হয় যে তারা যদি এতটাই বলছেন, তাহলে পদটা ছেড়ে দিন। পদটা ছেড়ে দিয়ে আপনাদের কনফিডেন্স, দেখুন সব কাজ যে করে দেওয়া যায় তা তো নয়, কিন্তু কোনো বিধায়ক যদি কাজ করার চেষ্টাও করে, সেটাও কিন্তু মানুষ দেখেছে। হ্যাঁ, ও চেষ্টা করেছিল। আসানসোলে কি আমি সব করতে পেরেছিলাম? পারিনি। আমি কি হিন্দুস্তান কেবলস খুলতে পেরেছিলাম? পারিনি। কিন্তু সেখানকার মানুষও কিন্তু ক্ষমা করে দিয়েছিল, কারণ দেখেছিল আমি যে ভীষণভাবে চেষ্টা করেছি। তো তাদের যদি মনে হয় যে তারা এলাকায় তারা ভীষণ পপুলার, তাহলে তারা যে পার্টির দিকে গেছে সেই পার্টির টিকিটে তারা দাঁড়াক, জিতে আবার স্বমহিমায় ফিরুক। বিজেপিতে যাব না এই কথাটা আমি আবার বলছি, যেটা কেন আমি বলবো, এটা ওরা কি আমার জন্য মালা নিয়ে ওয়েট করছে না আমি মালা কিনেছি,
কাজে আমি কোনো কিছু বলতেই চাই না, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকবো। আমার 6 বছর আমি খুব শান্তভাবে পার্লামেন্টে কিছু ভালো ইস্যু তুলে, ওই সিঙ্গারা জিলিপি নিয়ে রাঘব চাড্ডা হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি যেগুলো আমার মনে হবে, যেরকম নেত্রী আমাকে বলবেন যে ইস্যুটা ওঠাও, সেগুলো করব। এবং ঋতব্রত শিবির বা যে নতুন শিবিরটা তৈরি হয়েছে, যারা দাবি করছে আমরাই তৃণমূল, তাদের সাথে কোনো যোগাযোগ না, 21শে জুলাই কোন মঞ্চে থাকবে? একজনের সঙ্গে দেখা হয়েছিল, বাট তারা ঠিক কেন জানি না চোখে চোখ মেলাতেই পারছে না। 21শে জুলাই কোথায় থাকবেন? দিদির সঙ্গেই থাকবো, অ্যাবসলিউটলি দিদির সঙ্গেই থাকবো। এটাও বলবো যে আরেকটা ব্যাপার আমরা উদ্গ্রীবভাবে দেখছি যে শুভেন্দু প্রথম থেকেই কিন্তু বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুরু থেকেই বলছেন যে যারা ভ্রষ্টাচার করেছেন তারা কেউ ছাড় পাবেন না। তো এই যারা মানে এই যে জাম্পগুলো করছেন, তাদের মধ্যে যে সমস্ত দাগি যারা আছেন তারা ছাড় পান না, তাদের করাপশনটা কার্পেটের তলায় চলে যাবে, এইটা দেখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও খুব উদ্গ্রীব হয়ে আছে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গ না, এখন সারা ভারতবর্ষের মানুষ পলিটিক্স দেখে না, তারা পলিটিক্স নিয়ে সবাই খুব অ্যাওয়্যার, ইয়াংস্টার থেকে আরম্ভ করে সবাই খুব অ্যাওয়্যার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।